সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম সেমিস্টার 3 এর অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আমরা করব সেমিস্টার 3 এর কস্ট অ্যাকাউন্টিং এর কোন চ্যাপ্টার? কন্ট্রাক্ট কস্টিং। কন্ট্রাক্ট কস্টিং কিন্তু আজকে আমরা করব এবং আজকে কিন্তু আমি কন্ট্রাক্ট কস্টিং এর কনসেপ্ট পুরো তোমাদের কাছে ধীরে ধীরে ক্লিয়ার করব এবং একটা প্র্যাকটিক্যাল প্রবলেম এবং সেটা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রবলেম কিন্তু আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। ঠিক আছে, আমি যা করাবো সব প্রিভিয়াস ইয়ার করাবো। ঠিক আছে। আর আগের ভিডিওগুলো তোমরা যদি পেতে চাও, মানে সেমিস্টার 3 এর সমস্ত ভিডিও তোমরা যদি পেতে চাও, তার প্লেলিস্ট কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে দেখে নাও বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। তো দেখো, আজকে আমরা প্রথম ভিডিও স্টার্ট করতে চলেছি। প্রথমে আমি কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করব, তারপর প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করব। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব কন্ট্রাক্ট অ্যাকাউন্ট কস্টিং এর কনসেপ্টে। তো দেখো, আজকে আমরা যে চ্যাপ্টারটা করতে চলেছি তার নাম দেখো কন্ট্রাক্ট কস্টিং। তো কন্ট্রাক্ট কস্টিং এই অঙ্কটা সাধারণত কাদের ক্ষেত্রে বা কখন ব্যবহার করা হয়? যারা কন্ট্রাক্টর, দেখো কন্ট্রাক্ট থেকে যে কথাটা আসছে কন্ট্রাক্টর, কন্ট্রাক্টররা নিজেদের বিভিন্ন খরচার হিসাব যে পদ্ধতির মাধ্যমে করে, বিভিন্ন খরচা বা বিভিন্ন যে ইনকাম তার যে হিসাব যে পদ্ধতির মাধ্যমে করে, সেটাকেই আমরা বলি কি? কন্ট্রাক্ট কস্টিং। তাহলে কন্ট্রাক্ট কস্টিং এর মধ্যে কাদের হিসাব যুক্ত রয়েছে? কন্ট্রাক্টরদেরকে। এবারে কন্ট্রাক্টর মানে কোন লেভেলের কন্ট্রাক্টর? খুব বড় মাপের কন্ট্রাক্টর, অর্থাৎ যাদের কাজগুলো প্রায় অনেক বছরের কন্ট্রাক্টে হয়। যেমন ভাবো, একটা ব্রিজ তৈরি করতে দেওয়া হচ্ছে সরকার, ভাবো গভর্নমেন্ট কোনো কন্ট্রাক্টরকে একটা ব্রিজ তৈরি করতে দিল, একটা এয়ারপোর্ট তৈরি করতে দিল, একটা বড় হাইওয়ে তৈরি করতে দিল, বা কোনো বাঁধ মানে যে ড্যাম হয় সেই রকম কিছু তৈরি করতে দিল, মানে যেগুলো তৈরি করতে মোটামুটি 2 বছর 3 বছর লাগবে, সেই রকম মাপের যে কন্ট্রাক্টররা হয়, সেই রকম কাজ করে যে সমস্ত কন্ট্রাক্টর, তাদেরকে নিয়েই কিন্তু আজকের আমাদের এই অঙ্ক হলো কন্ট্রাক্ট কস্টিং। এবারে ব্যাপারটা আমি একটু ওপর থেকে হালকাভাবে তোমাদের বলে দিই। আচ্ছা ভাবো, সরকার চাইছে একটা রাস্তা বানাতে, একটা বড় হাইওয়ে বানাবে, বড় একটা হাইওয়ে বানাবে। যে হাইওয়েটা বানাতে, বা আমি ধরে নিচ্ছি একটা ব্রিজ বানাবে, যে ব্রিজটা বানাতে সরকারের 3 বছর সময় লাগবে, আমি ধরে নিলাম 3 বছর সময় লাগবে। এবং কন্ট্রাক্টর সরকারের কাছ থেকে এই ব্রিজটা বানানোর জন্য 1 লাখ টাকা নেবে। আমি যদি লিখি, তাহলে কন্ট্রাক্টর কত টাকা নেবে বললো? কন্ট্রাক্টর কিন্তু বললো আমি 1 লাখ টাকা নেব একটা ব্রিজ বানানোর জন্য। তো এখান থেকে এতটা লম্বা একটা ব্রিজ, এই ব্রিজটা বানাতে লাগবে কত? 3 বছর লাগবে। এই ব্রিজটা বানাতে 3 বছর লাগবে এবং এই ব্রিজটা কমপ্লিট করতে পারলে গভর্নমেন্ট মানে সরকার কন্ট্রাক্টরকে 1 লক্ষ টাকা দেবে। এইবারে খুব ভালো করে দেখো, সরকার প্রথমেই কি কন্ট্রাক্টরকে 1 লক্ষ টাকা দিয়ে দেবে? যে বললো তুমি কাজ শুরু করো, আমি প্রথমেই তোমাকে 1 লাখ টাকা দিয়ে দিলাম, তারপর তুমি 3 বছরের মধ্যে কাজটা কমপ্লিট করে দাও। তো প্রথমেই অ্যাডভান্স পুরো 1 লাখ টাকা দিয়ে দেবে? কখনো দেবে না। কারণ একবার যদি পুরো টাকা পেয়ে যায় কন্ট্রাক্টর, তাহলে কিন্তু কন্ট্রাক্টর আর ঠিকঠাক ভাবে কাজ করবে না। সে কাজে কামাই করবে, অন্য জায়গায় কাজ ধরে নেবে, এই কাজটায় লেট করবে। তাই জন্য কোনোদিনও কিন্তু সরকার প্রথমেই 1 লাখ টাকা কোনো কন্ট্রাক্টরকে দেবে না সরকার। ঠিক আছে। আবার সরকার যদি এই রকম বলে, সরকার যদি কন্ট্রাক্টরকে বলে যে তুমি 3 বছর পুরো কাজটা কমপ্লিট করে নাও, তুমি 3 বছর পুরো কাজটা কমপ্লিট করে নাও, পুরো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সরকার বলল আমি তোমাকে 1 লাখ টাকা দেবো, এই রকম প্রস্তাবেও কিন্তু কন্ট্রাক্টর কোনোদিনও রাজি হবে না। কেন রাজি হবে না? 3 বছর পর যদি 1 লাখ টাকা পায়, তাহলে এই 3 বছর ধরে প্রত্যেক মাসে মাসে যে সমস্ত ওয়ার্কারেরা কাজ করবে তাদের ওয়েজেস কে দেবে? তাই না? এই যে এত র মেটেরিয়াল আসবে, বালি, সিমেন্ট, স্টোন চিপ, রড, এই সমস্ত আসবে, এইগুলো কেনার টাকা কন্ট্রাক্টর কোথা থেকে পাবে? তাই না? তাহলে সরকারেও যেমন প্রথমেই 1 লাখ টাকা কখনো দেবে না, তেমনি কন্ট্রাক্টরও একদম সব কাজ শেষ হয়ে গেলে 1 লাখ টাকা নেবে, এটাও হবে না। তাহলে এর মাঝামাঝি একটা আমাদের ব্যাপারে আসতে হবে। মাঝামাঝি ব্যাপারটা হলো 3 বছর সময় লাগবে, তাহলে প্রথমে কন্ট্রাক্টর 1 বছর কাজ করবে,
কাজটাকে আমি যদি 3টে পার্টে ভাগ করে নিই, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, 3টে পার্ট। এই হলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1টা কমপ্লিট করবে প্রথম বছরে, পার্ট 2টা কমপ্লিট করবে তারপরের বছরে, পার্ট 3টা কমপ্লিট করবে তারপরের বছরে। এরকম 3টে পার্টে ভাবো ভাগ করে নিল। এবারে প্রথম বছর একটা পার্ট যেই কমপ্লিট করবে, ভাবো 2025-এ এই পার্টটুকুনি কমপ্লিট করলো। 2025-এর 1 জানুয়ারি 2025 থেকে কাজ শুরু করলো, 31শে ডিসেম্বর 2025-এ, 31শে ডিসেম্বর 2025-এ কন্ট্রাক্টর সরকারের লোককে ফোন করবে, সরকারি যে সমস্ত ইঞ্জিনিয়ার আছে বা সরকারকে ফোন করে বলবে আমি এই একটা পার্ট কমপ্লিট করে ফেলেছি, আপনারা এসে একবার দেখে যান। সরকার দেখবে, দেখবে ঠিকঠাক আছে, পার্টটা কমপ্লিট করেছে। সঙ্গে সঙ্গে কি করবে সরকার, সরকার কি করবে তখন, এই যে কন্ট্রাক্টর আছে তাকে 1 লাখের মধ্যে থেকে কিছু টাকা দিয়ে দেবে। মানে কিছু টাকা মানে হতে পারে ভাবো 30,000 টাকা দিয়ে দিল, এইটুকুনি কাজ কমপ্লিট করবার জন্য 30,000 দিল। তারপরে আবার কি করবে, আবার পার্ট 2টা কমপ্লিট করবে, মানে 2026 সাল জুড়ে কি কমপ্লিট করবে, 2026 সাল জুড়ে পার্ট 2 কমপ্লিট করবে। আবার যেই পার্ট 2 কমপ্লিট করবে, সরকারের লোক এসে দেখবে যে হ্যাঁ পার্ট 2 ঠিকঠাকভাবে কন্ট্রাক্টর কমপ্লিট করেছে, ওকে আরো 30,000 টাকা দিয়ে দাও। তাহলে এখানে 30,000 দিলে, এখানে 30,000 দিলে 60,000 হয়ে গেল। পুরো কাজটা যখন পার্ট 3 কমপ্লিট করে ফেলবে, তখন আবার সরকার দেখবে যে এইটুকুনি কাজ ঠিকঠাক হয়েছে কিনা। যদি দেখে নেয় যে সব কাজ ঠিকঠাক হয়েছে, তাহলে অবশ্যই সরকার বাকি 40,000 টাকা পেমেন্ট করে দেবে। এই হলো ব্যাপার। তাহলে তোমরা ব্যাপারটা মোটামুটি বুঝতে পারলে যে কি ব্যাপারটা হতে চলেছে। এইবারে এটা আমি পুরো ব্যাপারটা ওপর ওপর বললাম, জাস্ট একটা হালকা ভাবে আমি বললাম। এবারে আমি একবার একটু ডিটেলসে গিয়ে বলি, ডিটেলসে গিয়ে বলবো। তো আমি হলাম একজন কন্ট্রাক্টর, আমি হলাম একজন কন্ট্রাক্টর। এবারে আমি সরকারের কাছ থেকে একটা কন্ট্রাক্ট পেয়েছি। কন্ট্রাক্টটা খুব ছোট, ছোট মাপের আমি একটা বোঝাচ্ছি। তো আমি একটা কন্ট্রাক্ট পেয়েছি। তো কন্ট্রাক্টটা হলো এটাই যে আমাকে একটা ঘর বানাতে হবে। ঠিক আছে, আমাকে একটা ঘর বানাতে হবে। ঘর বানানোর কন্ট্রাক্ট, বা একটা ধরে নাও একটা অফিস, একটা অফিস আমাকে বানানোর কন্ট্রাক্ট দিয়েছে সরকার। ঠিক আছে, একটা অফিস, একটা অফিস তৈরি করবার কন্ট্রাক্ট আমাকে ভাবো সরকার দিয়েছে। আচ্ছা, এবারে আমি তো কন্ট্রাক্টর, আমি এই কন্ট্রাক্টটা কবে নিয়েছি, আমি এই কন্ট্রাক্টটা কবে নিয়েছি, আমি ভাবো কাজ শুরু করব 1/1/2025 থেকে। ভাবো আমি কাজ শুরু করব, তাহলে আমার ইয়ার এন্ডিংটা কবে হবে, তাহলে আমার ইয়ার এন্ডিংটা হলো ফর দ্য ইয়ার এন্ডেড কবে হবে, ফর দ্য ইয়ার এন্ডেড হবে আমার, ফর দ্য ইয়ার এন্ডেড তাহলে কবে হবে, 31শে ডিসেম্বর 2025-এ হবে। ঠিক আছে, এইবারে আমি একজন কন্ট্রাক্টর, আমি একজন কন্ট্রাক্টর, সরকার বলেছে একটা অফিস বানাতে হবে, এবং অফিসটা বানাতে কতদিন লাগবে আমি জানি না, যাই হোক অফিসটা ভাবো বানাতে হবে। তো আমাকে 1 বছর ধরে আগে আমায় কাজ করতে হবে। প্রথম বছর আমি কাজ শুরু করছি 1/1/2025-এ, এই 1 তারিখে কিন্তু আমাকে সরকার কোনো টাকা দেবে না, আমাকে কিন্তু কোনো টাকা দেবে না। আমাকে 1 বছর কাজ করতে হবে, করে কিছুটা কাজ কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে সরকারকে দেখাতে হবে। দেখালে সরকার যদি বলে হ্যাঁ তোমার কাজ ঠিকঠাক হয়েছে, তাহলে সরকার আমাকে টাকাটা দেবে। আচ্ছা, সরকার আমাকে কত টাকা দেবে ঠিক করেছে। আচ্ছা, আমার কাজ হলো একটা 3 তলা অফিস বানানো। ঠিক আছে, আমার একটা 3 তলা অফিস তৈরি করা, আমাকে, আমার কাজ হলো একটা 3 তলা অফিস তৈরি করা। তো আমি 3 তলা অফিস তৈরি করব, আর সরকার বলেছে এই 3 তলা অফিসটা তৈরি করবার জন্য আমাকে 30 টাকা দেবে। আমি নাম্বারগুলোকে, অ্যামাউন্টগুলোকে ছোট ছোট করে ধরছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। আমাকে বলেছে 30 টাকা দেবে। এবার এক একটা তলা কমপ্লিট হলে আমাকে 10 টাকা করে দেবে সরকার। তাহলে আমি তো কন্ট্রাক্টর, আমাকে 30 টাকা দেবে, মানে এই অফিসটা তৈরি করতে আমার 30 টাকার ভেতরে একটা খরচ রাখতে হবে, 30 টাকার মধ্যে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে। মানে আমাকে সরকার 30 টাকা দেবে, তাহলে আমাকে এই 3 তলা বিল্ডিং বানাতে এই 20 টাকা মতো খরচা করতে হবে। কস্ট 20 টাকা হতে হবে বা 25 টাকা হতে হবে, বাকি টাকাটা আমার লাভ, তাই না? এবারে প্রথম বছরে আমার কাজ কি, প্রথম বছরে আমাকে, প্রথম বছরে আমি কি করলাম, প্রথম বছরে ফার্স্ট বছর 1/1/2025 থেকে শুরু করে 31/12/2025, এই 1 বছরের মধ্যে আমি কি করলাম, 1 তলা কমপ্লিট করলাম, 1 তলা। এবারে এই 1 তলা কমপ্লিট করতে আমার কত টাকা খরচা হলো সেইটার হিসাব আমাকে করতে হবে। ঠিক আছে, তো দেখি কত টাকা খরচা হলো তার হিসাব আমাকে করতে হবে। কিরকম ভাবে আমরা হিসাবটা করব,
খুব ভালো করে দেখবে, এরকম ভাবে আমরা দাগ কেটে নেব। দেখো এরকম ভাবে আমরা দাগ কেটে নেব। প্রথম খরচা, এইটা তৈরি করতে গেলে আমার প্রথম খরচা কি? মেটেরিয়াল কিনে আনতে হবে, তাই তো? তাহলে আমাকে প্রথমেই কি করতে হবে? মেটেরিয়াল কিনতে হবে। যেটা করতে হবে, মেটেরিয়াল কিনতে হবে, বোঝা গেল? তো আমি ভাবো ধরে নিলাম আমি 4 টাকার মতো মেটেরিয়াল কিনলাম। আমি অ্যামাউন্টগুলোকে ছোট ছোট ধরছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আমারও যাতে বোঝাতে সুবিধা হয়। তাহলে আমি মেটেরিয়াল কিনলাম 4 টাকার। ভালো কথা, আমি মেটেরিয়াল কিনেছি 4 টাকার। আচ্ছা, যারা ওয়ার্কার রয়েছে তাদেরকে আমি ওয়েজেস দিয়েছি। আমি ওয়েজেস দিয়েছি 2 টাকা। ভাবো 2 টাকা আমার ওয়েজেসের জন্য খরচা হয়েছে। আচ্ছা, ওখানে তো নিশ্চয়ই এই বাড়িগুলো বানাতে কোনো মেশিন টেশিন তো লেগেছেই। তো মেশিন লেগেছে মানে তার ডেপ্রিসিয়েশন হয়েছে। তাহলে ডেপ্রিসিয়েশন আমাকে লিখতে হবে। ডেপ্রিসিয়েশন, ভাবো ডেপ্রিসিয়েশন হয়েছে আরো 1 টাকা। আরো বিভিন্ন টাইপের খরচা কিন্তু হতে পারে, সেগুলো তোমরা যা বইয়ে বলে দেবে সেগুলো লিখবে। তো মোটামুটি এই খরচা, মেটেরিয়াল, ওয়েজেস আর মেশিন নিয়ে গেছি বলে আমার কি ডেপ্রিসিয়েশন হয়েছে, এই খরচা। এবারে ভাবো আমি 4 টাকার মেটেরিয়াল কিনেছি, কিন্তু 4 টাকার মেটেরিয়াল প্রথম বছরে মানে 2025-এ অত টাকার মেটেরিয়াল ভাবো আমার খরচা হয়নি। 4 টাকার মধ্যে আমার 1 টাকার মেটেরিয়াল বেঁচে গেছে। 1 টাকার মেটেরিয়াল বেঁচে গেছে। তাহলে আমার এবছর খরচা হলো 3 টাকার মেটেরিয়াল। তাহলে আমার এবছরে খরচা হলো 3 টাকার মেটেরিয়াল। তাহলে এটাকে তুমি এখান থেকে এক বিয়োগও করে দিতে পারো। আবার বিয়োগ না করে উল্টো দিকেও লিখতে পারো, তো উল্টো দিকেই লেখাটা উচিত। সেটা হলো আরো আমার মেটেরিয়াল বেঁচে গেছে ভাবো 1 টাকার। 4 টাকার মেটেরিয়াল কিনেছি, কিন্তু আমার এত মেটেরিয়াল লাগেনি, 4 টাকার মধ্যে 3 টাকার মেটেরিয়ালে আমার হয়ে গেছে কাজ। বোঝা গেল? তাহলে যেটা বেঁচে গেল সেটাকে আমি কি করব? নেক্সট ইয়ারে কাজে লাগাবো, ফেলে তো আর দেবো না, তাই না? 2026-এ কাজে লাগিয়ে দেবো। 2026-এ যখন কাজে লাগিয়ে দেব, যে জিনিসটা আমি পরের বছর আবার কন্টিনিউ করব, যে জিনিসটা আমি পরের বছর আবার কাজে লাগাবো, সেটাকে আমরা কি বলি? ক্লোজিং স্টক। ঠিক আছে? যেটা এবছর ব্যবহার হলো না, নেক্সট ইয়ারে কাজে লাগাবো, সেটাকে আমরা বলি ক্লোজিং স্টক। আর যেটা এবছরে কাজে লাগালাম না, নেক্সট ইয়ারে কাজে লাগাবো, কন্টিনিউ করব, সেটাকে আমরা সিডি ব্যালেন্স বলি। কি বলি? সিডি। তাহলে আমি এখানে লিখবো মেটেরিয়াল, মেটেরিয়াল অ্যাট সাইট সিডি বলে লিখবো। সাইটের যে মেটেরিয়াল সেটা হলো সিডি রয়েছে। তাহলে 1 টাকার আমার মেটেরিয়াল কি হয়েছে? বেঁচে গেছে। বোঝা গেল? এই হয়ে গেল। আচ্ছা, এরকমও তো হতে পারে আমি 4 টাকার মেটেরিয়াল এনেছি, তার মধ্যে 1 টাকার মেটেরিয়াল বেঁচে গেছে। আর ভাবো 4 টাকার মেটেরিয়াল এনেছি, তার মধ্যে আমার 1 টাকার মেটেরিয়াল বেঁচে গেল। বাকি 1 টাকার মেটেরিয়াল ভাবো আমার পছন্দ হয়নি, ভালো মেটেরিয়াল দেয়নি। তো ভালো মেটেরিয়াল দেয়নি বলে সেটাকে ভাবো আমি রিটার্ন করে দিলাম। আমি কি করলাম? রিটার্ন করে দিলাম। রিটার্ন করলাম মানে 4 টাকার মেটেরিয়াল কিনেছিলাম, তার মধ্যে 1 টাকার বেঁচে গেল, 1 টাকা আরো রিটার্ন করে দিচ্ছি। 1 টাকা আমার কি হলো? বেঁচে গেল, কাজে লাগলো না। নেক্সট ইয়ারে কাজে লাগাবো, লাগাবো। আর এটা আমার কি করে দিলাম আমি? ভাবো রিটার্ন করে দিলাম। তাহলে আমার কাজে লাগালাম কত? 2 টাকার মেটেরিয়াল। তাহলে আরো যেহেতু 1 টাকার মেটেরিয়াল রিটার্ন করে দিলাম, তাহলে আমার কি এই 4 থেকে 1কে বিয়োগ করা উচিত, তাই তো? সেটাও করতে পারো। আবার উল্টো দিকেও লিখতে পারো। তাহলে উল্টো দিকে আমরা কি লিখবো? লিখবো কিন্তু মেটেরিয়াল রিটার্ন। মেটেরিয়াল রিটার্ন বলে দেখো আমি লিখবো। ঠিক আছে, আরো 1 টাকা। এই রকম ভাবে এইখানে আমরা কি কি লিখবো? যতটা মেটেরিয়াল ব্যবহার হচ্ছে না, পরের বছর কাজে লাগাচ্ছি, ফেরত করে দিচ্ছি, যেগুলো ব্যবহার হচ্ছে না, বা কোনো মেটেরিয়াল ভাবো চুরি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, সেইগুলোকে আমরা কিন্তু এখানে লিখবো। এবারে দেখবো আমার টোটাল খরচা কত হলো এই বছরে। আমি 4 টাকার মেটেরিয়াল কিনেছি, 2 টাকা ওয়েজেস দিয়েছি, 2 টাকার ওয়েজেস দিয়েছি, তারপরে 1 টাকার ডেপ্রিসিয়েশন হয়েছে, তাই তো? তাহলে আমার টোটাল খরচা কত হলো দেখি তো। আমার টোটাল খরচা হলো, দেখো, 7। আর 7 থেকে এই বছরে তো আমি এই মেটেরিয়ালটা কাজে লাগাইনি, তাহলে আর আমি 1 বিয়োগ করব। তাহলে 1 যদি আমাদের বিয়োগ হয় কত হবে? 6, 7, 7 থেকে 1 বিয়োগ হলে কত? 6। 6 থেকে আরো 1 আমি যদি বিয়োগ করি, রিটার্ন করে দিয়েছি, তাহলে হবে কত? 5। তাহলে এই 5 টাকা আমার, 5 টাকার আমার কি হয়েছে? আমি যদি এখানে লিখে নিই, এইগুলোকে যোগ করে এখানে লিখবো কত? 7, তাই তো? 7 থেকে এই বিয়োগ করি 5, তাহলে আমার টোটাল খরচা হলো কত? 5 টাকা। এই বছরে 2025 সালে এই বাড়িটা তৈরি করতে আমার খরচা হলো 5 টাকা। ঠিক আছে? তাহলে এই যেটা
5 টাকা খরচা হলো, এটাকে আমরা কি বলে লিখবো? লিখবো কিন্তু বাই ব্যালেন্স। কি বলে লিখবো? বাই ব্যালেন্স সিডি। বাই ব্যালেন্স সিডি। এবং এই 5 টাকাটা কিন্তু আমার খরচা হয়েছে, হ্যাঁ, এই বাড়িটা তৈরি করতে আমার খরচা হয়েছে। সেই জন্য আমি এর পাশে কি লিখবো? কস্ট বলে। আমার খরচা হয়েছে কত টাকা? হয়েছে কিন্তু 5 টাকা। বোঝা গেল? এবারে দেখো, 1 বছর হয়ে গেল, বাড়ি তৈরি করলাম, দেখলাম আমার খরচা হয়েছে 5 টাকা। এবারে আমি সরকারকে ফোন করব, সরকারের লোককে করে বলবো আমার দেখো একতলা বাড়ি কমপ্লিট হয়ে গেছে, এবং এই বাড়িটা তৈরি করতে কত খরচা হয়েছে ওসব আমি সরকারকে বলতে যাব না। আমি বলবো আমি এই বাড়িটা কমপ্লিট করেছি, 3 তলা বাড়ি তৈরি করলে আমায় 30 টাকা দেবে। একটা অফিস তৈরি করতে হবে 3 তলা, সেটা তৈরি করলে আমায় 30 টাকা দেবে। আমি একতলা কমপ্লিট করে ফেলেছি, আমি 10 টাকা চাই। সরকারের লোক আসবে, পুরো দেখবে, একদম দেওয়াল টেওয়াল গুলো সব, মেঝে দেওয়াল ছাদ সব ভালো করে দেখবে, দেখে বলবে হ্যাঁ তোমার কাজ পুরো ঠিকঠাক হয়েছে, খুব ভালো হয়েছে। 10 টাকা দেওয়ার কথা তোমাকে, সরকার আমাকে 10 টাকা না দিয়ে 9 টাকা দেবে। কি বললাম? কত টাকা দেবে আমাকে? 9 টাকা দেবে। পাওয়া উচিত ছিল 10 টাকা, দিচ্ছে 9 টাকা। 1 টাকা আমার থেকে কেটে রাখছে। এই যে টাকাটা কেটে রাখছে এটাকে বলা হয় রিটেনশন মানি। কি বলা হয়? রিটেনশন মানি। এই টাকাটা 3 বছর কাজ পুরো কমপ্লিট করে দিলে এই 1 টাকা যেটা কেটে রেখেছিল ওটা দিয়ে দেবে আমাকে। ঠিক আছে, এটা কেন কেটে রাখছে? যাতে এই আমার এইটুকুনি কাজ হয়ে গেল, এবার আমি যদি অন্য কোথাও চলে যাই, এই কাজটা কমপ্লিট না করে, পুরো 3 তলা না করে আমি যদি অন্য কোথাও চলে যাই, তখন সরকার কি আমায় খুঁজতে বেরোবে? তাই জন্য সরকার কি করে? 1 টাকা কেটে রেখে দেয় যাতে আমি সরকারের কাছে থাকি, এই কাজটা কমপ্লিট করে যাই, টাকার ভয়তে যেন আমি এই কাজটা কমপ্লিট করি, সেই জন্য। তো ভালো কথা, আমি কত টাকা পেয়ে গেলাম? আমি পেয়ে গেলাম কিন্তু 9 টাকা। তাহলে আমি এই 9 টাকাটা পেয়ে গেলাম। এইবারে তাহলে আমার খরচা কত হয়েছে? 5 টাকা। পেলাম কত? 9 টাকা। এইবারে 9 টাকা তো আমি পেলাম, কিন্তু পাওয়া উচিত ছিল কিন্তু আমার 10 টাকা। তাহলে হিসাব মতো আমার লাভ হয়েছে কত টাকা? 9 টাকা পেয়েছি, আর 5 টাকা খরচা হয়েছে, তাহলে আমার 4 টাকা লাভ হয়েছে। এবার এই 4 টাকা লাভ যেটা, সেটা ভাগাভাগি করে নিতে হবে। সেটা কিন্তু আমাদের ভাগাভাগি করে নেব, ঠিক আছে? মানে আমি লাভটা নিয়ে নেব, এবং নিয়ে বাকি পুরো লাভটা নেব না। আমার যে 4 টাকা লাভ হয়েছে, আমি 4 টাকাই কিন্তু লাভ নেব না। আমি কি করব? কিছুটা লাভ, ভাবো 1 টাকা আমি লাভ নিজের কাছে রাখলাম, আর 3 টাকা আমি ব্যবসাতেই রেখে দিলাম। কারণ আরো তো মেটেরিয়াল কিনতে হবে। পরের বছর যে নেক্সট ইয়ার 2026-এ যখন কাজ করবো, মেটেরিয়াল কিনতে হবে, ওয়ার্কারদেরকে ওয়েজেস দিতে হবে। তো পুরো লাভ নিলে চলবে? চলবে না। তো এই যে লাভ কতটা নেব, 1 টাকা নেব কি 2 টাকা নেব কি 3 টাকা নেব, নাকি পুরো 4 টাকাই নিয়ে নেব, এটা কিন্তু একটা নিয়ম আছে কতটা লাভ নিতে হয়। এই নিয়মটা আমি আজকের ভিডিওয়ে আলোচনা করব না, নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? কারণ একসঙ্গে সব বললে তোমাদের মাথা গুলিয়ে যাবে। তো দেখো আমাদের কাজ কি? আমি পেয়েছি 4 টাকা, আমার লাভ হয়েছে, সেই লাভটাকে ভাগাভাগি করে নিতে হবে। তো দেখো, আমার পাওয়া উচিত কত? আমার পাওয়া উচিত কিন্তু 10 টাকা। আচ্ছা, তার আগে এই যে আমি এটা লিখলাম না, বাই ব্যালেন্স কত সিডি, এটাকে আমাদের কিন্তু এইখানে লিখতে হবে। কি লিখবো আমরা? টু ব্যালেন্স কি লিখবো? বিডি। তোমরা সবসময় মনে রাখবে, কোনো জিনিস একবার সিডি লিখলে তার পরের বারে কিন্তু বিডি লিখতে হয়, বা বিডি লিখলে পরে সিডি লিখতে হয়। তো সেটা হলো 5 টাকা। এইবারে দেখবে আমার পাওয়া উচিত ছিল কত? আমার পাওয়া উচিত ছিল কত? 10 টাকা। সেটাকেই কিন্তু আমি এখানে লিখবো, উচিতটাই লিখবো। ঠিক আছে? উচিতটাই কিন্তু আমি এখানে লিখবো, এবং সেটাকে আমি কি বলে লিখবো? যেটা আমার পাওয়া উচিত ছিল তাকে বলা হয় ওয়ার্ক ইন প্রোগ্রেস, যাকে আমি শর্টে লিখছি WIP। পুরো নামটা কি? ওয়ার্ক ইন প্রোগ্রেস। ঠিক আছে? ওয়ার্ক ইন প্রোগ্রেস। ঠিক আছে? কত টাকা? 10 টাকা। কিন্তু আসলে কিন্তু আমি 10 টাকা পাইনি, আমি পেয়েছি কত? 9 টাকা। তার মানে আমার অ্যাকচুয়াল লাভ কত হয়েছে? 4 টাকা। তাহলে এই যে 4 টাকাটা, এই 4 টাকাটাকে আমায় কি করতে হবে? কিছু টাকা আমাকে নিতে হবে। বাবা, আমি 4 টাকার মধ্যে আমার লাভ হয়েছে কত টাকা? 9 টাকা পেয়েছি, 9 টাকা পেয়েছি, তাই তো? আর খরচা হয়েছে 5, তার মানে আমার লাভ হয়েছে কত? 4 টাকা। তাহলে এই 4 টাকাটাকে মধ্যে ভাবো, 4 টাকাটার মধ্যে ভাবো আমি 1 টাকা লাভ বাড়ি নিয়ে গেলাম। তাহলে ওই 1 টাকাটাকে আমরা কি বলবো? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমি 1 টাকা ভাবো বাড়ি নিয়ে চলে গেলাম।
আর কত টাকা আমি রেখে গেলাম, এই জায়গাটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝবে, খুব ভালো করে বুঝবে। আমি তাহলে রেখে গেলাম কত? তোমরা সবাই বলবে 9 টাকা পেয়েছেন, 5 টাকা তার মধ্যে খরচা, 4 টাকা লাভ। এই 4 টাকা লাভের মধ্যে আমি যদি 1 টাকা বাড়ি নিয়ে যাই, তাহলে আমি ব্যবসার মধ্যে রেখে গেলাম 3 টাকা। এই জায়গাটাতেই কিন্তু সব স্টুডেন্টরা ভুল করে। আমরা কিন্তু মোটেও 3 টাকা রেখে যাচ্ছি না, খুব ভালো করে মনে রাখবে, আমি কিন্তু রেখে যাচ্ছি 4 টাকা। কেন 4 টাকা? কারণ আমি এই রকম ভাবে ভাববো, আমি এই রকম ভাবে ভাববো, যখন রেখে যাব টাকা তখন আমি এইভাবে ভাববো যে আমি আমার মালিকের থেকে পেতাম 10 টাকা, আমি আমার মালিকের থেকে পেতাম 10 টাকা, ঠিক আছে? 5 টাকা আমার খরচা, তার মানে লাভ 5, তার মধ্যে 1 টাকা বাড়ি নিয়ে গেলাম, তাহলে আমার রইল ব্যবসায় পড়ে 4। এইভাবে ভাববো। আমি যদি 3 ভাবি এখানে, তাহলে তো আমি যে টাকাটা 1 টাকাটা পেতাম সে তো ভুলে যাব আমি, তাই না? ভুলে যাব, তো মনে রাখতে হবে আমি 4 টাকা, আমি ব্যবসায় ছেড়ে যাচ্ছি 4 টাকা। উম, ঠিক আছে, ব্যবসায় ছেড়ে যাচ্ছি 4 টাকা, যার মধ্যে 3 টাকা ব্যবসাতে ক্যাশ অবস্থাতেই রয়েছে, যার মধ্যে 3 টাকা, যার মধ্যে 3 টাকা ব্যবসার মধ্যে ক্যাশ অবস্থাতেই রয়েছে, আর 1 টাকা মালিকের কাছে রয়েছে। মালিক মানে ওই সরকারের কাছে রয়েছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তো এই যে 4, এটাকে আমরা বলবো প্রভিশন। কি বলবো তখন আমরা? প্রভিশন। ঠিক আছে, প্রভিশন বলে কিন্তু আমরা এটাকে জানবো। তাহলে এই মোটের উপর ব্যাপার। তারপর আবার নেক্সট বছর আমি কি করব, আবার এটা এরকম ভাবে কমপ্লিট করব, আবার ঠিক ওই একইভাবে কিছু টাকা পাবো, পুরোটা কমপ্লিট করব করে 10 টাকা না পেয়ে 9 টাকা পাবো। তারপরের বছর যখন আবার আমি এই পুরোটা কমপ্লিট করে দেবো, তখন কিন্তু আমি পুরো 30 টাকাই পেয়ে যাব। ঠিক আছে, তো এই হলো মোটের ওপর অঙ্কটা, এই হলো কনসেপ্ট। এইবারে তোমাদের একটা জিনিস শুধু আমি এখানে বলবো, সেটা হলো কিন্তু ডেপ্রিসিয়েশন। এটা হলো ডেপ্রিসিয়েশন। এবারে দেখো, ডেপ্রিসিয়েশন সমস্ত অঙ্কে কি রকম ভাবে বলে দেয়। তোমরা এতদিন পর্যন্ত যে অঙ্ক করেছো সেখানে আমরা ডেপ্রিসিয়েশন কি করে করি? ভাবো একটা মেশিনের ওপর ডেপ্রিসিয়েশন। আচ্ছা, মেশিনের দামটা ভাবো, আমি ধরে নিচ্ছি 10,000 টাকা। একটা মেশিনের ভ্যালু হলো কত? 10,000 টাকা। এবারে তোমাদেরকে যদি বলে 10% ডেপ্রিসিয়েশন করতে, একটা মেশিনের ভ্যালু হলো 10,000, আর অঙ্কের মধ্যে যদি বলে দেয় 10% ডেপ্রিসিয়েশন করতে হবে, তাহলে তোমরা কি করে করবে? এরকম ভাবে 10,000-এর ওপর 10% করে কত হচ্ছে? 1,000। তাহলে আমরা কি করবো? ডেপ্রিসিয়েশনের এখানে 1,000 লিখে দেবো। এইরকম ভাবেই তো আমরা ডেপ্রিসিয়েশন করা শিখেছি। তো কন্ট্রাক্ট কস্টিং এ কিন্তু ডেপ্রিসিয়েশন একটু অন্যরকম ভাবে আমরা করব। সেটা হলো, কোনো একটা মেশিনের ভ্যালু ছিল 10,000, তো আমাদেরকে কি করতে হবে খুব ভালো করে দেখবে, ডেপ্রিসিয়েশনকে আমরা এইভাবে লিখবো, এইরকম ভাবে লিখবো, যে মেশিনটা, আমি এখানে প্রথমে লিখবো মেশিন বলে, মেশিনের ভ্যালুটা তাহলে কত ছিল? 10,000। আমাদেরকে এখানে লিখতে হবে কত? 10,000। বোঝা গেল? এবং মেশিনের ভ্যালুটা কত? 10,000। এবং 1,000 টাকা যদি ডেপ্রিসিয়েশন হয়, তাহলে মেশিনের ভ্যালুটা কত দাঁড়াবে? তাহলে কিন্তু মেশিনের ভ্যালুটা দাঁড়াবে 9,000। মানে বছরের শুরুতে যে মেশিনটা আমি কিনেছিলাম তার দাম যদি হয় 10,000, 1 বছরের শেষে তার ভ্যালু কত দাঁড়াবে? তার ভ্যালু কিন্তু দাঁড়াবে, খুব ভালো করে দেখবে, 1 বছরের শেষে সেই মেশিনটার ভ্যালু দাঁড়াবে, সেই মেশিনটার ভ্যালু কত দাঁড়াবে? 1,000 টাকা যদি ডেপ্রিসিয়েশন মাইনাস হয়, তাহলে হবে কত? 9,000 টাকা। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের ডেপ্রিসিয়েশন লিখতে হবে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে স্যার তাহলে এখানে 1,000 টাকা ডেপ্রিসিয়েশনটা হলো কোথায়? দেখো, ডেপ্রিসিয়েশন কিন্তু 1,000 টাকা হয়েছে। দেখো, এখান থেকে যদি 9,000 বাদ যায় আর এখান থেকে যদি 9,000 বাদ যায়, তাহলে আর এখানে 1,000 পড়ে থাকবে, তাই না? বা এরকম ভাবে ভাবতে পারো যে এই দিকে লেখা মানে কি? এই দিকে লেখা মানে এইখানকার যে জিনিসটা, তার থেকে এই জিনিসটাকে মাইনাস করা। তাহলে দেখো, 10,000 থেকে আমি যদি এই 9,000-কে এখানে মাইনাস করি, এই দিকে লেখা মানে কি? উল্টো দিকে লেখা মানে মাইনাস করা। তাহলে বিয়োগ করে দিলে কত হচ্ছে? 1,000-ই হচ্ছে না ডেপ্রিসিয়েশন? তাহলে ডেপ্রিসিয়েশনটা আমরা শুধু লিখবো একটু অন্য স্টাইলে। ঠিক আছে, চলো এবার একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম কিন্তু সলভ করে ফেলবো, যেটা হলো কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এই যে সিইউ বিকম অনার্সের একটা প্রিভিয়াস ইয়ারের প্রবলেম কিন্তু আমরা সলভ করে ফেলবো। তাহলে দেখো, এই যে প্রবলেমটা, এই প্রবলেমে দেখো কি বলে দিয়েছে, খুব ভালো করে তোমরা যদি দেখো, এখানে দেখো বলে দিয়েছে বিল্ডার্স লিমিটেড ওয়াজ অ্যাওয়ার্ডেড এ কন্ট্রাক্ট টু বিল্ড অ্যান
অফিস ব্লক ইন কলকাতা। তাহলে কলকাতায় একটা অফিস ব্লক বানানো হবে, তার জন্য কিন্তু বিল্ডার্স লিমিটেড বলে একটা কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে এবং তারা কাজ কবে থেকে শুরু করছে খুব ভালো করে কিন্তু দেখবে। এই কন্ট্রাক্টটা দিয়েছে কবে, এই কন্ট্রাক্টের দেখো ইয়ার এন্ডিং 31শে মার্চ 2024, মানে এই কন্ট্রাক্টটা শুরু হয়েছিল ঠিক 1 বছর আগে থেকে। অর্থাৎ 1 বছর আগে থেকে মানে কি, অর্থাৎ এই কন্ট্রাক্ট স্টার্ট হয়েছিল কিন্তু 1 এপ্রিল 2023 থেকে এই কন্ট্রাক্ট সাইন করা হয়েছিল। এবারে এরা কাজ শুরু করেছে কবে থেকে, কন্ট্রাক্টর কাজ স্টার্ট করেছে 1 জুন 2023 থেকে, ঠিক আছে। এবার কবে থেকে শুরু করেছে সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কন্ট্রাক্টটা ইয়ার এন্ডিংটা ইম্পর্টেন্ট, 31শে মার্চ 2024, তার মানে শুরু হয়েছিল 1 এপ্রিল 2023-এ। এবারে 1 এপ্রিল 2023 থেকে শুরু করে 1 বছর 31শে মার্চ 2024, এই 1 বছরের শেষে এসে কন্ট্রাক্টর কি দেখবে, এই 1 বছরে তার কি কি খরচা হলো দেখবে। কী কী খরচা হলো তার লিস্ট এখানে কিন্তু করে দেওয়া রয়েছে। দেখো এখানে বলে দেওয়া রয়েছে মেটেরিয়াল ইস্যুড ফর্ম স্টোর, দেখো তারও খরচা দেখো কত লেখা রয়েছে 94,110, ঠিক আছে, মানে মেটেরিয়াল পাঠানো হয়েছে স্টোর থেকে। মেটেরিয়াল কেনা হয়েছে কত 2,80,000 টাকার মেটেরিয়াল কেনা হয়েছে। ডাইরেক্ট এক্সপেন্সেস হয়েছে কত 61,490, ওয়েজেস দিতে হয়েছে কত 1,84,930, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে দেখো চার্জ মেড বাই দ্য কোম্পানি ফর অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য খরচা হয়েছে 21,460 এবং খুব ভালো করে কিন্তু দেখবে একটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কেনা হয়েছে যার খরচা হলো কিন্তু কত, যার খরচা হলো কিন্তু 1,21,800। তো এইখানে আমরা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির খরচাটা বাদ দিয়ে যে যে খরচাগুলো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে খরচাগুলো হয়েছে সেই খরচাগুলোকে দেখো আমি একটা লিস্ট করে খাতায় লিখে নিয়েছি। তোমরা এখানে দেখো, এই দেখো আমি খাতায় কিন্তু এই দেখো মেটেরিয়াল ইস্যু করা হয়েছে এত টাকার, কেনা হয়েছে এত টাকার, ডাইরেক্ট এক্সপেন্সেস হয়েছে এত, ওয়েজেসে খরচ হয়েছে এই টাকাটা, আর অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেসে খরচ হয়েছে এই টাকাটা। এইবারে আমরা আর কি কি এক্সপেন্সেস লিখব, আর কি কি খরচা বা কি হচ্ছে আমরা দেখি যদি অঙ্কের মধ্যে, তাহলে কিন্তু এবার তোমরা খুব ভালো করে দেখবে। দেখো অঙ্কের মধ্যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিন্তু আমরা লিখব না, লিখব কিন্তু ডেপ্রিসিয়েশন। কিন্তু ডেপ্রিসিয়েশনকে আমরা কিভাবে লিখব সেটাই হলো কথা। দেখো এখানে ডেপ্রিসিয়েশন হয়েছে, দেখো বলে দিয়েছে যে মেশিনটা কেনা হয়েছে তার ভ্যালু হলো কত 1,21,800, কিন্তু কত পার্সেন্ট যে ডেপ্রিসিয়েশন করতে বলেছে এটা কিন্তু এখানে কিন্তু সেটা বলেনি যে 10% কি 20% কিছু বলে দেয়নি, শুধু এখানে একটা কথা বলে দিয়েছে, এই লাইনটা তোমরা দেখবে, দ্য প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হ্যাজ এ এফেক্টিভ লাইফ অফ 5 ইয়ার্স, ঠিক আছে। তাহলে এর এফেক্টিভ লাইফ কত 5 ইয়ার্স, ঠিক আছে, 5 বছর পর আর এ চলবে না এই মেশিনটা। তাহলে 1 বছরে কত করে ডেপ্রিসিয়েশন হচ্ছে খুব ভালো করে দেখবে। এই তো মেশিনটার দাম, তাকে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলেই আমরা পেয়ে যাব কি, তাহলে আমরা পেয়ে যাব যে 1 বছরে কত ডেপ্রিসিয়েশন হচ্ছে। তাহলে চলো এটাকে না আমি রাফে মানে একটা ওয়ার্কিংস বানিয়ে নেব। তো দেখো আমি ওয়ার্কিংসটাকে এইরকম জায়গাতে করছি, তাহলে তোমরা দেখবে বুঝতে পারবে। তাহলে দেখো ডেপ্রিসিয়েশন, তাহলে আমি দেখো এখানে লিখছি ডেপ্রিসিয়েশন। তাহলে দেখো ডেপ্রিসিয়েশনটা কত হবে, তাহলে দেখো 1 লক্ষ, মেশিনের দামটা কত ছিল 1,21,800, তাই না, 1,21,800, তাকে আমি ভাগ করব কত দিয়ে 5 দিয়ে, তাহলেই আমি পেয়ে যাব কত 1 বছরের ডেপ্রিসিয়েশন 24,360। এটা হলো কিন্তু 1 বছরের ডেপ্রিসিয়েশন আমি পেলাম, ঠিক আছে। এবারে 1 বছরের ডেপ্রিসিয়েশন হলো কিন্তু 24,360। এবারে তোমরা যদি খুব ভালো করে দেখো এইখানে মেশিনটা কিন্তু 1 বছর ব্যবহার হচ্ছে না, তোমরা খুব যদি ভালো করে দেখো মেশিনটা কিন্তু 1 বছর ব্যবহার হচ্ছে না। তার কারণ দেখো মেশিনটা কেনা হচ্ছে 1 জুন 2023-এ, তার মানে ব্যবহার হচ্ছে জুন জুলাই, দেখো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে 9 মাস ব্যবহার হচ্ছে, তাই না। তাহলে আমাকে 9 মাসের ডেপ্রিসিয়েশন করতে হবে। তাহলে এটাকে আমি আবার কি করব, 9 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করব, তাই না। তাহলে করলে আমরা কত পাবো, এটা করলে আমরা পাবো কিন্তু, আচ্ছা এটা 9 মাস না সরি 10 মাস ব্যবহার হচ্ছে। তার কারণ জুনে কেনা হচ্ছে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 10 মাস, সরি এটা 10 মাস ব্যবহার হচ্ছে।
তার মানে 10 মাসের ডেপ্রিসিয়েশন আমাকে করতে হবে। তাহলে 10 মাসের ডেপ্রিসিয়েশন কত হচ্ছে কিন্তু 20,300, ঠিক আছে। তাহলে আমার ডেপ্রিসিয়েশনটা কত, 20,300। এবারে ডেপ্রিসিয়েশন এই 20,300কে কিন্তু আমি ডাইরেক্ট লিখতে পারবো না, ঠিক আছে। কীরকমভাবে লিখবো সেটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে। দেখো, প্রথমে আমাকে এখানে মেশিনটাকে লিখতে হবে। এই যে প্ল্যান্ট, আমরা কি লিখবো বলো তো, লিখবো কিন্তু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। এখানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আছে তো, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ঠিক আছে, মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বলে দেখো আমি লিখবো। তাহলে কত টাকার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিনেছি, দেখো ডেপ্রিসিয়েশন লেখার প্রসেস কিন্তু আমি তোমাদেরকে একটু আগে বোর্ডে করে দেখিয়ে দিয়েছি। তাহলে দেখো প্ল্যান্ট আমার কিনতে খরচা পড়েছে 1,21,800, ঠিক আছে, 1,21,800। এবার আমি যখন এইখানে লিখবো, এইখানে আমি কি লিখবো, ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে টাকাটাকে লিখবো, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা কি বলে লিখবো, প্ল্যান্ট অ্যাট সাইট, ঠিক আছে, প্ল্যান্ট অ্যাট সাইট, ঠিক আছে, প্ল্যান্ট অ্যাট সাইট সিডি। সিডি কেন লিখবো, কারণ দেখো 1,21,800 সেখান থেকে আমরা ডেপ্রিসিয়েশনটাকে বিয়োগ করব, অর্থাৎ 20,300কে বিয়োগ করব, ঠিক আছে। তাহলে 20,300কে আমরা বিয়োগ করে কত পাবো, পাবো কিন্তু 1,01,500, 1,01,500, ঠিক আছে। এবারে নেক্সট ইয়ারে কিন্তু আবার আমরা এই মেশিনটাকে কাজে লাগাবো, 1 বছর ব্যবহার করে তার মেশিনটাকে ফেলে দেবো না। তখন আমরা যখন কাজে লাগাবো তখন এই মেশিনের ভ্যালুটা গিয়ে দাঁড়াবে কত, এইটা। তাহলে আমি তোমাদেরকে বলেছি সিডি কখন লিখবো আমরা, যে জিনিসটা আবার আমরা নেক্সট ইয়ার ব্যবহার করব, যে দামে ব্যবহার করব। নেক্সট ইয়ারে আমি যখন এই মেশিনটাকে ব্যবহার করব তখন মেশিনটার ভ্যালু থাকবে এইটা, এই দামে ব্যবহার করব। তাহলে নেক্সট বছর আমি যে দামে ব্যবহার করব বা যে জিনিসটাকে ব্যবহার করব সেটাকে কিন্তু আমাদের সিডি বলে লিখতে হবে। আশা করি বুঝতে পারলে। চলো এরপরে দেখি আর কি আছে আমাদের এখানে লেখার মতো। আর দেখো এখানে কি আছে খুব ভালো করে কিন্তু তোমরা এখানে দেখবে। দেখো এবারে বলে দিয়েছে 31শে মার্চ 2024 মানে ইয়ার এন্ডিংয়ের দিন, স্টকের ভ্যালু, দ্য স্টক অফ মেটেরিয়ালস অ্যাট দ্য সাইট অ্যামাউন্টেড 21,640, মানে বছরের শেষ দিনে মানে ইয়ার এন্ডিংয়ের দিনে এত টাকার স্টক পড়ে রয়েছে, ঠিক আছে। তাহলে এই যত টাকার স্টক পড়ে রয়েছে সেটাকে আমি কি পরের বছর কাজে লাগাবো, পরের বছর মানেই কি সিডি করে লিখতে হবে, মানে কি ক্লোজিং স্টক, তাই না। তাহলে এটাকে আমরা কি বলে লিখবো, লিখবো কিন্তু বাই, কি বলে লিখবো আমি এখানে, মেটেরিয়াল অ্যাট সাইট, মেটেরিয়াল অ্যাট সাইট, ঠিক আছে, মেটেরিয়াল অ্যাট সাইট। আমি আবার পরের বছর এটা কাজে লাগাবো, ঠিক আছে। যেটা কাজে লাগাবো সেটা হলো কিন্তু 21,640। তাহলে আমি কি লিখবো, 21,640, বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। দেখি আর কি কি এইরকম বছরের শেষ দিনে বেঁচে যাচ্ছে যেটা আমি আবার পরের বছর কাজে লাগাবো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। অ্যান্ড দেয়ার ওয়ার অ্যামাউন্ট অফ আউটস্ট্যান্ডিং ওয়েজেস 3,660। আউটস্ট্যান্ডিং ওয়েজেস মানে কি, যে ওয়েজেসটা আমি পে করিনি পরের বছর দেব, তাই না। এবছর দিলাম না, এবছরের জিনিস এবছরে দিলাম না, পরের বছর দেব, বাকি করছি পরের বছর দেব। যে জিনিসটা এবছরের জিনিস আবার ওটাকে পরের বছর আমি টানবো, এবছরের জিনিসকে আমি যখন পরের বছর টেনে নিয়ে যাবো তখন তাকে সিডি করে দেবো, ঠিক আছে, বোঝা গেল, সিডি ব্যালেন্স করে দেবো। তা ডাইরেক্ট এক্সপেন্সেস এটাও আউটস্ট্যান্ডিং রয়েছে, সিডি করে দেবো। তাহলে এই কথাটা কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে। আচ্ছা এগুলো যেহেতু খরচা তাহলে এগুলো তো আমি সব ডেবিট দিকে আনবো। টু, তখন আমরা কি বলে লিখবো, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কি বলে লিখবো, এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস সিডি বলে লিখবো। এবারে কী কী আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আছে, একটা তোমার আছে ওয়েজেস, আরেকটা আছে ডাইরেক্ট এক্সপেন্সেস, তাই তো, ডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে ওয়েজেসটা তোমার কত রয়েছে বলো, ওয়েজেস রয়েছে 3,360 আর ডাইরেক্ট এক্সপেন্সেস কত, 490। তো আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। আর সেরকম কিন্তু কিছু এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এই হয়ে গেল আমার খরচা টোটাল, এবং খরচা থেকে এইগুলো বেঁচে গেছে, এত টাকার মালপত্র বেঁচে গেছে, এটা আমার কাজে লাগিয়ে নিয়ে এবছর পরের বছর লাগিয়ে দেবো। প্ল্যান্ট আমার তো, প্ল্যান্ট কি, প্ল্যান্ট তো আমি ব্যবহার করলাম, এত টাকার প্ল্যান্ট ব্যবহার করে এই প্ল্যান্টকে তো আমি ফেলে দেবো না, বা মেশিনারিটাকে তো আমি ফেলে দেবো না, আবার পরের বছর ব্যবহার করব। পরের বছর যেই আমি আবার টানবো তার ভ্যালু হয়ে গেছে এইটা, পরের বছর টানবো বলে আমি ওর ব্যালেন্সটাকে সিডি বলে লিখেছি, বোঝা গেল, আশা করি ক্লিয়ার।
তাহলে এই হয়ে গেল। তাহলে দেখি আমার এবারে টোটাল খরচা কত হচ্ছে। তাহলে দেখো আমি এটাকে এরকমভাবে যোগ করব, করে দেখব টোটাল আমার খরচা কত হচ্ছে। আমি সব পুরো একদম এইগুলোকে সব কটাকে যোগ করব, করে দেখি তো আমার টোটাল খরচা কত হচ্ছে। টোটাল আমার খরচা হচ্ছে 7,68,000, 7,68,000 কত 640, এই হলো আমার। না, এটা টোটাল ঠিক খরচা নয়, এখান থেকে আমার আবার বেঁচেও গেছে কিছু। ঠিক আছে, বেঁচে গেছে কত টাকার, এই যে এই টাকাগুলো জিনিসপত্র আমার বেঁচে গেছে, আবার পরের বছরে কাজে লাগাবো এগুলোকে আমি। তাহলে আমার পড়ে থাকছে কত আমার অ্যাকচুয়াল, তার মানে খরচা কত, অ্যাকচুয়াল খরচা হলো আমার 6,45,500, 6,45,500, এটা হলো আমার অ্যাকচুয়াল খরচা। ঠিক আছে, এই হলো আমার খরচা। এই খরচাটাকে আমি কি করব, এইটাকে, এই যে ব্যালেন্সটা বেরোবে, যে ব্যালেন্স বেরোবে সেই ব্যালেন্সকে আমরা কি বলে লিখব, সর্বদা আমরা ব্যালেন্সকে কি বলে লিখি, এই আমার খরচা, অ্যাকচুয়াল খরচা হলো আমার এইটা, এটাকে আমরা কি বলে লিখব, বাই ব্যালেন্স সিডি। ঠিক আছে, এই খরচাটা আবার পরের বছর আমি টেনে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে এইটা আমি কোন বছরের করলাম, এইটা কিন্তু আমি করলাম, দেখো আমরা কিন্তু এটা করলাম কোন বছরের করলাম, কিন্তু এইটা 31শে মার্চ 2024 ইয়ার এন্ডিংয়ের দিন আমি এই ক্যালকুলেশনটা করলাম। তাহলে কিন্তু অবশ্যই আমাদের এখানে লিখে রাখতে হবে 31শে মার্চ 2023 বলে, এখানে কিন্তু আমাদের লিখে রাখতে হবে। আবার এখানেও লিখে রাখবো 31শে মার্চ, সরি 2023 না, ইয়ার এন্ডিং তো রয়েছে 2024, সরি 2024 হবে। আবার ওই একই জিনিস, ইয়ার এন্ডিংয়ের তারিখটা কিন্তু এখানে লিখে রাখতে হবে। ঠিক আছে, এই তারিখে আমি এই হিসাবগুলো করলাম, করে দেখলাম আমার হাতে রয়েছে, আমার খরচা হয়েছে এই টাকাটা। এইবারে এই টাকাটা আমার টোটাল খরচা হয়েছে। তাহলে আমি একটা কাজ কমপ্লিট করলাম, ভাবো আমাকে একটা কাজ করতে দেওয়া হয়েছিল, সেই কাজটা আমি কমপ্লিট করলাম, এই কাজটা এতটা আমি কমপ্লিট করলাম, করে এবারে সরকারের লোককে এনে দেখালাম যে আমার এতটা কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার এতটা কাজ কমপ্লিট হয়ে গেছে, আপনি দেখে যান। তো সরকার এলো, এসে দেখলো, দেখে কি বলল দেখি এখানে, দেখো এখানে কি বলেছে, বলছে বিল্ডার্স লিমিটেড হ্যাজ রিসিভড অন অ্যাকাউন্ট দ্য সাম অফ 6,41,700 হুইচ রিপ্রেজেন্টস the amount of certified number 1 issued by architects in respect of work completed 31শে মার্চ 2000 কত বলে দিয়েছে 31শে মার্চ 2023 আফটার ডিডাক্টিং 10% রিটেনশন মানি। তার মানে আমার পুরো এই কাজটা দেখেছে, আমি ভাবো এতটা কাজ কমপ্লিট করেছি, আমি ভাবো এই কাজটা কমপ্লিট করেছি, এবং আমাকে এই কাজটা কমপ্লিট করবার জন্য সরকার বলেছে হ্যাঁ তোমার কাজ খুব ভালো হয়েছে, তুমি এতটা কাজ কমপ্লিট করেছো, তোমাকে আমি টাকাটা দেব, কিন্তু তোমাকে আমি পুরো টাকাটা দেব না। কত টাকা দেব, আমাকে বলল তোমাকে আমি 90% টাকা দেবো, 10% টাকা আমি রিটেনশন মানি হিসেবে কেটে নেব, আবার পরের বছরে যখন একদম কাজ লাস্টে শেষ করবে তখন দেবো 10%টা। এখন আমি তোমাকে 10% কেটে নিয়ে দেব 6,41,700। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, 10% কেটে নিয়ে এই টাকাটা দিচ্ছে, মানে এই টাকাটা মানে কি 90% টাকাটা আমায় দিচ্ছে। তাহলে 90% মানে যদি হয় এই টাকাটা, তাহলে 100% মানে কত, 90% মানে যদি এই টাকাটা হয় তাহলে 100% মানে কত, তা 90% মানে কত বলে দিয়েছে এই টাকাটা, তাই না? তাহলে 100% মানে কত, তাহলে 100 মানে হলো আমাকে কি করতে হবে, এই তো এইটা একে 90 দিয়ে ভাগ করে 100 দিয়ে ইন্টু করতে হবে, তাহলেই হয়ে যাবে। বোঝা গেল? এবারে তোমরা এটাকে ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নেবে, নিলে হবে 7,13,000। এই 7,13,000 আমার পাওয়া উচিত, কিন্তু সরকার ইচ্ছে করে আমাকে এই টাকাটা দিচ্ছে। ঠিক আছে, আর আমার খরচাটা হয়েছে কত, তাহলে টোটাল আমি একটু দেখি, আমার খরচা হয়েছে কিন্তু এই যে এই টাকাটা, যেটাকে আমি এখানে কি বলে লিখবো দেখো, আমি যদি কোনো জিনিস এখানে লিখি বাই ব্যালেন্স সিডি, তাহলে এই টাকাটাকে আমি যখন আবার এখানেও লিখবো তখন তাকে আমি কি বলে লিখবো টু ব্যালেন্স বিডি, তাই না? তাহলে তখন আমি তাকে কি বলে লিখবো, টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স কি বলে লিখবো বিডি, এবং এটা আমার খরচা বলে আমি পাশে কস্ট কতটা লিখে রাখবো, এটা আমার খরচা। এবং আমার পাওয়া উচিত হলো এই টাকাটা, দেখো আমার পাওয়া উচিত এই টাকাটা, কিন্তু দিচ্ছে এই টাকাটা, কিন্তু আমি উচিত টাকাটাকে লিখবো, আমার পাওয়া উচিত কত 7,13,000। তাহলে আমি এখানে কত লিখবো কিন্তু যে টাকাটা আমার পাওয়া উচিত সেটাকেই আমি লিখবো ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে, ওয়ার্ক ইন প্রোগ্রেস। ঠিক আছে,
ওয়ার্ক ইন প্রোগ্রেস এবং সেটাকে সিডি বলে লিখবে তোমরা কিন্তু, ঠিক আছে, সিডি বলে, কারণ আমার এই কাজটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে, আবার নেক্সট ইয়ারে আমায় নিয়ে যেতে হবে। এই টাকাটা যেহেতু আমি পুরো পাচ্ছি না, আবার নেক্সট ইয়ারে আমি এখান থেকে 10% টাকা টানবো, পরের বছরে আমার এখান থেকে আবার 10% টাকা পাওয়া বাকি আছে, আবার তার মানে পরের বছরে কাজটাকে নিয়ে যেতে হবে, তাই জন্য এটাকে আমি সিডি বলে লিখবো এবং এটাকে আমি কী লিখবো, 7,13,000। বোঝা গেল? এবারে আমার লাভ কত হলো দেখি তো। আমি কাজ করলাম এই টাকার আর পাচ্ছি এই টাকা, তাহলে আমার লাভ কত হচ্ছে দেখি। তাহলে আমি এত টাকার কাজ করেছি, খুব ভালো করে দেখবে, আর পাচ্ছি এই টাকাটা, তাহলে আমার লাভ কত হচ্ছে। তাহলে আমি স্বাভাবিকভাবেই এইটা থেকে এটাকে বিয়োগ করব, এটা থেকে আমি পাবো এই টাকাটা, আর কাজ করতে আমার টোটাল খরচা হয়েছে এই টাকাটা, তাহলে আমি যদি বিয়োগ করি তাহলেই আমি পেয়ে যাব আমার প্রফিটটা কত, ঠিক আছে। তাহলে চলো আমি এটাকে যদি বিয়োগ করি তাহলে প্রফিট কত পাবো। তাহলে দেখো আমাদের এখানে প্রফিট হচ্ছে কিন্তু 67,500, এটা কিন্তু হলো আমার প্রফিট, ঠিক আছে। এবারে এই 67,500 কিন্তু আমি পুরো পাবো না, কারণ আমি তো আসলে এই টাকাটা পাইনি না। আমি কি আসলে এই টাকাটা পেয়েছি? এইটার 90% টাকা পেয়েছি, তাই না, 90% পেয়েছি। তাহলে লাভেরও আমি 90% পাচ্ছি, বোঝা গেল? তাহলে আমি কিন্তু আমি ভাবছি কিন্তু আমার লাভ হয়েছে 67,500, কিন্তু আসলে আমার 67,500 খাতায় কলমে লাভ হয়েছে, খাতায় কলমে আমার 67,500 লাভ হয়েছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার 67,500 লাভ হয়নি। অ্যাকচুয়াল লাভ হয়েছে 67,500 তো লাভ, কিন্তু আমি যেহেতু এই টাকাটা 90% পাচ্ছি, তাহলে লাভেরও আমি তার মানে 90%ই পাচ্ছি, তাই না। তাহলে 67,500 যদি আমি দেখি 90%, তাহলে কত হবে বলো তো। 67,500 90% হলো কিন্তু 60,750, মনে রাখবে 60,750। এইটা কিন্তু আসলে লাভ, ঠিক আছে, অ্যাকচুয়াল লাভ হলো কিন্তু এটা আমি খাতায় কলমে পাচ্ছি। তাহলে এই 67,500 লাভ, এর মধ্যে আমি কতটা লাভ বাড়ি নিয়ে যাব সেইটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে। দেখো তোমরা যদি বই একটু ভালো করে দেখো, এখানে বলে দিয়েছে, কি বলছে এখানে দেখো, তোমাদের বলেই দিয়েছে যে কতটা লাভ তুমি বাড়ি নিয়ে যাবে। দ্য কোম্পানি অনলি টেক্স ক্রেডিট, খুব ভালো করে দেখবে, 2/3 অফ দ্য প্রফিট অন ওয়ার্ক সার্টিফাইড, ঠিক আছে। তাহলে তোমাকে লাভ নিয়ে যেতে হবে কত, 2/3, মানে এই টাকাটা 2/3 তুমি বাড়ি নিয়ে যাবে। তাহলে যেটা আমি বাড়ি নিয়ে যাব সেটাকে আমি কি বলে লিখবো কিন্তু টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আমি P&L অ্যাকাউন্ট বলে লিখলাম, ঠিক আছে। 60,750 2/3, তাহলে 2/3 করলে আমাদের কত হচ্ছে, হবে কিন্তু 40,500, ঠিক আছে, 40,500। তাহলে আমি কতটা টাকা তাহলে ব্যবসায় ছেড়ে যাচ্ছি, কতটা টাকা তাহলে আমাকে বিয়োগ করতে হবে। তখন কিন্তু আমি বিয়োগ এইটা থেকে করব না, তখন আমি এইটা থেকে করব, অর্থাৎ 67,500 মধ্যে থেকে আমি বাড়ি নিয়ে গেলাম 40,500, তাহলে আমি ছেড়ে যাচ্ছি কত, কিন্তু 27,000। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এটাকে আমরা কি বলে লিখবো কিন্তু ওয়ার্ক ইন প্রোগ্রেস, এটাকে তোমরা প্রভিশন বলেও লিখতে পারো, আবার ওয়ার্ক ইন প্রোগ্রেস বলেও লিখতে পারো। আমি দেখো লিখছি ওয়ার্ক ইন প্রোগ্রেস, এটাকেও কিন্তু ব্যবসায় আমি ছেড়ে যাচ্ছি, মানে আবার কন্টিনিউ হচ্ছে, পরের বছরে থেকে যাচ্ছে টাকাটা। যে জিনিসটা এখানে ছেড়ে যাচ্ছি আবার পরের বছরে কন্টিনিউ হচ্ছে, সেটাকে আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস বলবো, এবং সেটাকে সিডি অবশ্যই বলবো, ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি, এবং ব্র্যাকেটে আমি কি লিখবো, প্রভিশন বলে। পরবর্তীকালে এইটা দিয়ে আমি জিনিসপত্র কিনবো, ওয়ার্কারদের ওয়েজেস দেবো, সেইগুলো, মানে 27,000 টাকা। বোঝা গেল? তাহলে তোমরা ব্যাপারটা পুরো বুঝতে পারলে আশা করি। তাহলে এই আমাদের হয়ে গেল, এইটার আমরা ব্যালেন্স করে দেবো, করে দেখবো 7 লক্ষ কত হবে, 7,13,000 হবে, 7,13,000 টাকাই কিন্তু দাঁড়াচ্ছে। তাহলে এই এতটা তোমরা বুঝতে পারলে, হিসেব মতো অঙ্ক শেষ। শুধু এখানে একটা জিনিস আমাদের এক্সট্রা একটু করতে হয়, দেখো যেখানে তুমি সিডি করেছো সেগুলোর কিন্তু বিডি লিখতে হয়। যেমন দেখবে এই দেখো তোমরা এখানে কি করেছিলে, বাই ব্যালেন্স সিডি, তারপরে নিয়ম অনুযায়ী কিন্তু দেখো এখানে টু ব্যালেন্স বিডি করতে হয়েছে, ওই জিনিসটাকে এখানে দেখবে ট্রান্সফার করতে হয়েছে, এটাই নিয়ম। কিন্তু যেখানে ট্রান্সফার করা হয়নি সেগুলোকে তো করতে হবে। যেমন দেখো এখানে আমরা লিখেছি মেটেরিয়াল অ্যাট সাইট সিডি,
তাহলে এটাকেও তো উল্টো দিকে এরকম ট্রান্সফার করা উচিত ছিল, করা হয়নি। তো যেগুলো করা হয়নি সেগুলোকে আমরা এই দিকে ট্রান্সফার করব, যে কাজগুলো করা হয়নি। তাহলে আমরা কি বলে লিখব, 2। তাহলে আমরা আবার পরের বছরে চলে গেলাম, তাহলে আমাদের তারিখ দিতে হবে 1/4/2024, নেক্সট ইয়ারে আমরা আবার ট্রান্সফার করব। তখন আমরা কি লিখব, টু ব্যালেন্স, কি বলে লিখব, টু ব্যালেন্স, তখন আমরা লিখব বিডি, ঠিক আছে। আর এবং সেটা মেটেরিয়ালের ব্যালেন্স, মেটেরিয়াল, ঠিক আছে, মেটেরিয়ালের ব্যালেন্স এখানে আমি লিখে রাখলাম। সেটা হলো কত, 21,640। খুব ভালো করে কিন্তু মনে রাখবে, এখানে কোনো যোগ বিয়োগের ব্যাপার নেই, জাস্ট এগুলো আমরা দেখব। আবার দেখো এইখানেও তোমরা যদি দেখো, এই যে দেখো আবার একটা সিডি রয়েছে, তার বিডি কিন্তু করা নেই। তাহলে এখানে আমরা কিন্তু করব, এই যে এইটার, এই যে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, সেইটারও কিন্তু করা নেই, আমাদের করতে হবে। আগে আমরা তারিখটা দেবো 1/4/2024 দিয়ে আমি কিন্তু এখানে করব। কি লিখব, বাই আউটস্ট্যান্ডিং, কি বলে লিখবো, এক্সপেন্সেস বিডি, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বিডি বলে আমরা কত টাকা লিখব, যা যা রয়েছে, এই যে এইটা আর এইটা, কত দেখো 3,000, এইটা আর 490, মানে একটা তোমার ওয়েজেস আর একটা হলো ডাইরেক্ট এক্সপেন্সেস, একটা হলো তোমার ডাইরেক্ট ইএক্সপি আর একটা হলো কি তোমার ওয়েজেস, ঠিক আছে, বুঝতে পারলে। এই হয়ে গেল। আর কি এরকম কিছু রয়েছে যেগুলো ট্রান্সফার করা বাকি আছে, দেখো তো, খুব ভালো করে দেখবে। দেখো এই যে বাই ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি, এটাকে কিন্তু ট্রান্সফার করা হয়নি, করতে হবে উল্টো দিকে। তাহলে আমরা কি বলে লিখব, টু ওয়ার্ক ইন প্রোগ্রেস, আমি WIP বলে লিখছি, এখানে সিডি রয়েছে, তাহলে আমাকে এখানে কী করতে হবে, বিডি, এবং সেই টাকাটা দেখবে কত রয়েছে, 7,13,000। তাহলে আরেকটা দেখবে এখানে তোমরা, এই যে আউটস্ট্যান্ড, এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি যেটা প্রভিশন, সেটাকে আবার এদিকে করতে হবে বিডি, তাই না। তাহলে আবার আমরা কি লিখব, বাই WIP ওয়ার্ক ইন প্রোগ্রেস, কী লিখব, বিডি বলে, ঠিক আছে, যেটা আমরা প্রভিশন বলে জানি, প্রভিশন। তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। এবং এখানে দেখো কত রয়েছে, সেটা 27,000। এখানে যোগ বিয়োগের কোনো দরকার নেই, শুধু যেগুলো সিডি ছিল বিডি করে দিলাম, কারণ এটা নিয়ম। দেখো সিডি করলে বিডি করতে হবে, বিডি করলে সিডি করতে হবে, বিডি করলে সিডি করতে হয় না, সিডি করলে সেটাকে কিন্তু অবশ্যই বিডি করতে হবে। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আসবে, সেটা হলো তোমরা একটু ভালো করে দেখবে, এগুলো তো এখানে এলোই, তাছাড়া দেখবে আরেকটা কিন্তু সিডি ব্যালেন্স আসবে, যেটা আমার লেখা হয়নি। সেটা হলো এই যে তোমরা দেখো এইখানে বাই প্ল্যান্ট অ্যাট সাইট, দেখো এখানে লেখা রয়েছে, দেখো সিডি কত, 1,01,500। এটাকে কিন্তু আবার বিডি করতে হবে, মানে উল্টো দিকে আবার লিখতে হবে। তার মানে আমরা আবার এই দিকে লিখবো কি, টু প্ল্যান্ট অ্যাট সাইট, কি লিখবো আমরা এবারে, বিডি লিখবো, সিডির জায়গায় বিডি লিখবো, আর টাকার অ্যামাউন্ট কত লিখবো, 1,01,500। বোঝা গেল। তাহলে এই হয়ে গেল অঙ্কটা কমপ্লিট।